ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 4, সভা সমাবেশে নিষেধাজ্ঞা, সাতপন্থীদের নিষিদ্ধের দাবি। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ 7 জন খালাস, পরেশ বড়ুয়ার যাবজ্জীবন। 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া, 7 বছর পর আসছেন রাজনৈতিক মঞ্চে। মেট্রো রেলে কাঠ সংকট চরমে, মুখ খুলতে রাজি নয় কর্তৃপক্ষ, যাত্রীদের ক্ষোভ। পাকিস্তানের কাছে পাওনা 11,32,000 কোটি টাকা, হিস্সা বুঝে নিতে আইনি লড়াইয়ের গুরুত্ব। শুনছিলেন সংবাদ শিরোনাম। 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর অর্থনীতির চাকা ঘুরছে, 4 মাসে বেড়েছে রিজার্ভ, রপ্তানি আয়ে গতি। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখল নিয়ে মাওলানা জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। রাত 3টার দিকে সাতপন্থীরা ইজতেমা মাঠে আসলে তাদের সঙ্গে এই সংঘর্ষ হয়। অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত রাত 3টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন সড়ক দিয়ে ইজতেমা মাঠে আসতে থাকে। এ সময় জুবায়ের অনুসারীরা তাদের বাধা দেয়। শুরু হয় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। ঘটনাস্থলেই 2 জন নিহত হয়, আহত হয় অন্তত শতাধিক। আমাদেরকে মাঠে ঢুকতে দিতে চায় নাই, যদিও তাদের কার্যক্রমের সময় আমরা বাধা দিই নাই। আমরা আসার সময় আমাদেরকে বাধা দিচ্ছে, তারা গাড়িগুলো বাসগুলোকে তারা আটকাই দিচ্ছে, আসতে দেয়নি। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হয়। ইজতেমার মাঠ ও আশেপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিশ্ব ইজতেমার মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়ার অবকাশ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দোষীদের আইনের আওতায় আনারও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার গভীর রাতে তাবলিগের 2 পক্ষের সংঘর্ষ হয়, এতে 4 জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। সেখানেও দুপক্ষের সংঘর্ষের পর বিরাজ করছে থমথমে অবস্থা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব ইজতেমা মাঠের সংঘর্ষে আহতদের চিকিৎসা চলছে। মাওলানা সাদ ও মাওলানা জুবায়ের অনুসারীরা সেখানেও বাকবিতণ্ডায় জড়ায়। ঘটনার সূত্রপাত নিয়ে প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে আসে সংঘর্ষের কারণ। সর্বপ্রথমে মাদ্রাসার ভিতরে ঢুকছে, মাদ্রাসার ভিতরে ছেলেগুলো ঘুমাইছিল, অল্প বয়সে 14-15 বছরের ছেলেগুলার পৃথিবীর কোনো নিয়ম নাই, কাফের হইল ছাত্রদের উপর আক্রমণ করা। পাল্টাপাল্টি দোষারোপেও 2 অনুসারীদের ক্ষোভ প্রকাশ পায়। হামলা করার পরে আমরা বুঝতে পারলাম যে না, তারা সাত বাহিনী, তারা আমাদের বেশ ধরে আসছিল ভিতরে এবং আমাদেরকে আতঙ্কিতভাবে হামলা করেছে। ওরা কোন আল্লাহর জন্য করে যে মানুষের রক্ত নিয়ে মানুষের মাথা ফাটা ঘুমন্ত অবস্থায় মানুষকে মেরে ফেলাইবা? কেন এটা পাইছে কোথা থেকে? হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আর আমার ভাইয়ের আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানেরও আহ্বান জানান তিনি। ভাইয়ের আলোচনা করুক, আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নিব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। তাবলিগ জামায়াতের 2 গ্রুপের সংঘর্ষ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তুরাগ তীরবর্তী রাজধানীর অংশে সভা সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। এ অবস্থায় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ছেড়েছেন। এদিকে সাতপন্থীদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুবায়েরপন্থী আলেমরা। সাতপন্থী 30 আলেমের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। মেডিকেলের ভিতরে
গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘিরে তুরাগ নদের তীরবর্তী রাজধানীর ঢাকার অংশে সভা সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা 10 নম্বর সেক্টর এবং সংলগ্ন তুরাগ নদের দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে ডিএমপি। এর আগে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের 5 জন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সাদপন্থীরা। পরে সাদ অনুসারী মাওলানা রেজা আরিফ তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। শান্তিপ্রিয় দল হিসেবে আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি। মাঠ কেউ মাঠের মধ্যে থাকবে না, সরকার নিজ দায়িত্বে মাঠটা নিয়ে নেবেন। মাওলানা রেজা আরিফের ঘোষণার পরপরই ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেন সাদপন্থীরা। পরে সরকারের পক্ষ থেকে ময়দানের দায়িত্ব নেওয়া হয়। এদিকে সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুবায়েরপন্থী আলেমরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ 7 জন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক এই দাবি জানান। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে তাদেরকে চিহ্নিত করা ছাড়া আর কোনো উপায় নেই। অপরদিকে ইজতেমা ময়দানে সংঘর্ষের পর কাকরাইল মসজিদে সমবেত হন জুবায়েরপন্থী আলেমরা। সাদপন্থীরা ষড়যন্ত্র বিভেদ সৃষ্টিকারী এমন মন্তব্য করেন তারা। 3:30 থেকে 4:45 দিক দিয়ে ওরা কি করছে, ইট পাথর দিয়া সমানে নিক্ষেপ করা আরম্ভ করছে। রাত্রে আমরা পাহারায় নিযুক্ত ছিলাম, আমাদের সাথে আমাদের কিশোরগঞ্জের 3 জন সাথী মারা গেছে। মনসুর ওয়াসিফ, মুয়াজবিন নূর, ওনাদের নেতৃত্বে এই সাতপন্থীরা আমাদের এই সাথী ভাইদের উপর অতর্কিত হামলা করছে। পরে সাংবাদিক সম্মেলন করে সাতপন্থীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত জানানো হয়। 30 জনের মতো আমরা নাম আছে, যার মধ্যে 10 জন উল্লেখযোগ্য। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব এবং সরকারের কাছে আবেদন করব এদেরকে যাতে এখনই অ্যারেস্ট করা হয়। ইজতেমার জন্য সাতপন্থীদের ময়দান বরাদ্দ না দেওয়ারও আহ্বান জানানো হয়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ধর্মপ্রাণ মুসলমানকে শান্ত ও ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ আহ্বান জানান। টঙ্গীতে সংঘর্ষে হতাহতের ঘটনাকে নির্মম আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, তাবলিগ একটি দ্বীনি ও ধর্মীয় ইস্যু। তাবলিগ সহ ধর্মীয় সব বিষয়াদি ওলামায়ে কেরামের মাধ্যমেই সুরাহা ও মীমাংসিত হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা না করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ 7 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। অপর 6 আসামির সাজা কমিয়ে 10 বছর করা হয়েছে। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিক আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। 2004 সালে চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা হয়। মামলায় 2014 সালে 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 রায় দেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দেয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেশ হয় একই আসামিদের। বিচারিক আদালতের রায়ের পর 2014 সালে হাইকোর্টের ডেথ রেফারেন্স আসে। অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা সাজার রায়ের বিরুদ্ধে 2014 সালে হাইকোর্টে পৃথক আপিল করেন। বুধবার 10 ট্রাক আটকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। খালাস পাওয়া অন্যরা হলেন রেজ্জাকুল হায়দার চৌধুরী, সিইউএফএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার, সিইউএফএল এর সাবেক মহাব্যবস্থাপক প্রশাসন এনামুল হক, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন ও জামাত নেতা মতিউর রহমান নিজামী। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন
এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে। মহসিন উদ্দিন তালুকদার সাহেব একজন, লুৎফুজ্জামান বাবর সাহেব একজন, তারপরে আরেকজন আছে হলো এনামুল হক এবং আপনার আরেকজনকে মেজর জেনারেল রাজ্জাকুর হায়দার, এই 4 জন খালাস। তাদের মধ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে 2016 সালে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই সঙ্গে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। এটা ঠিক পাখির মুখ থেকে পড়েনি, এটা কেউ না কেউ এনেছে। কারা এনেছে সেটা তো রাষ্ট্রপক্ষ তাদের তদন্তে ব্যর্থ হয়েছে প্রমাণ করতে। এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা। এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায় উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। গত 11 ডিসেম্বর এ মামলায় খালাস চেয়ে আবেদন করেন লুৎফুজ্জামান বাবর। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দীর্ঘ 7 বছর পর কোনো রাজনৈতিক মঞ্চে আসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দিক নির্দেশনামূলক বক্তব্যের অপেক্ষায় দেশের মানুষ। এত বছর পর সামনে বসে তার বক্তব্য শুনতে উজ্জীবিত দলের নেতারাও। 21 ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন খালেদা জিয়া। শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও অধিক প্রাণোজ্জ্বল তিনি, বলছেন বিএনপির সিনিয়র নেতারা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 2017 সালের 12 নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ কোনো সমাবেশে যোগদান। এরপর রাজনীতির মারপ্যাচে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে উদ্দেশ্যমূলকভাবে দেয়া হয়েছে দুর্নীতির মামলা। বিচারের নামে 2 মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়া হয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়। জনগণ থেকে বিচ্ছিন্ন রাখতে চরম অসুস্থতায়ও 2 বছরের বেশি সময় তাকে রাখা হয়েছে কারাবন্দী। দীর্ঘ 1 যুগ পর গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বেগম খালেদা জিয়া। নেতাকর্মী আর সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন তিনি। 21 ডিসেম্বর কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই সমাবেশের আয়োজন করছে। শারীরিক যে অবস্থা তার জন্য মানসিক শক্তি অনেক বেশি। তাকে অনুরোধ করেছি, উত্তর বলেছেন আপনারা করেন, আমার শরীর ভালো থাকলে আমি যাবো আপনাদের মধ্যে। আমাদেরকে উনি ধারণ করেছেন ওনার বুকে। দীর্ঘদিন পর প্রিয় নেত্রীর বক্তব্য তৃণমূলের নেতাকর্মীকে আরও উজ্জীবিত করবে আশা কেন্দ্রীয় নেতাদের। জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা যাতে সুসংহত রাখতে পারি এবং যে কোনো রকমের হুমকি থেকে আমরা রক্ষা করতে পারি, সেই জন্য তিনি জাতিকে অনুপ্রাণিত করবেন এবং দিক নির্দেশনা দেবেন। দীর্ঘদিন যেহেতু শারীরিক নানা জটিলতায় অসুস্থ বেগম জিয়া, তাই অনুষ্ঠানের আগে তার সুস্থতার প্রার্থনা নেতাদের। যিনি গণতন্ত্রের জন্য নিজের জীবনের বিনিময়ে লড়ে গেছেন, এই মানুষটা আজকে একটা পাবলিক অ্যাপিয়ারেন্স ওনার হতে যাচ্ছে। এটা তো সারা দেশের মানুষ সেটা অপেক্ষা করছে। বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হওয়ার পেছনে বেগম খালেদা জিয়ার অবদান আছে, তারেক রহমান সাহেবের প্রেরণা আছে। সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে ঢাকায় আসবেন মুক্তিযোদ্ধারা। সব ঠিক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন ওই সমাবেশে। বিশ্বাস করি যে আমাদের দলের যারা নেতাকর্মীরা আছে তারা এই প্রোগ্রামটা সুন্দর এবং সফলভাবে করতে সহায়তা করবেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 31 দফা সফল করেই সকল ষড়যন্ত্রের জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতে কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে। দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ স্বাবলম্বী হোক, আমরা যদি মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। তাদেরকে আমরা জবাব দেব আমাদের কায়দায়। কি সেই কায়দা? যা শহীদ জিয়া করতে চেয়েছিলেন দেশ এবং দেশের মানুষের জন্য, সেই কাজটি করা।
শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশে ভারতীয় আধিপত্য কমে যাওয়ায় গাত্রদাহ থেকে দেশটি অপপ্রচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে তাতে দিল্লির সায় আছে। বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদির বক্তব্যই তার প্রমাণ। আর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর তার প্রেস সচিবের বক্তব্যের সমালোচনা করেছে বিএনপি। মাহিলা ইসলামের রিপোর্ট। রাজধানীর কাকরাইলে ভারতীয় পণ্যমুক্ত দোকানের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে সময় তিনি বলেন, আধিপত্য কমে যাওয়ায় ভারত বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে। তারা অহংকার করার মধ্যে দিয়ে নিজেদেরকে মনে করে প্রভু। এই 16 বছর একমাত্র দিল্লি ছাড়া, ভারত ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোন দেশ সমর্থন করেনি। এই কারণেই আজকে তাদের মনে খুব ব্যথা। এই কারণেই প্রতিদিন তারা বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আমরা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় সরকার ও দেশটির গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন 12 দলীয় জোটের নেতারা। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য স্ববিরোধী। বক্তব্য কোনটা বিশ্বাস করব? প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে নির্বাচন হতে পারে। পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। অর্থাৎ ওনাদেরকে এই ক্ষমতা কে দিল? বনানীর করেল বিটিসিএল কলোনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি যে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রত্যাশা করেছিল তা পূরণ হয়নি। নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে, সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য 4-5 মাসের বেশি সময় লাগার কথা নয় মন্তব্য করে গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করারও আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক যাত্রা পথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি, সেই আহ্বান জানাবো এই অন্তর্বর্তী সরকারের কাছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। তীব্র হয়ে উঠেছে মেট্রো রেলের একক যাত্রার কার্ড সংকট। কোনো কোনো স্টেশনে একক যাত্রার কার্ড মিললেও দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে। ভেন্ডর মেশিনও কাজ করছে না, এতে ক্ষুব্ধ যাত্রীরা। তবে কেন এই কার্ড সংকট তা নিয়ে মুখ খুলতে রাজি নন মেট্রো কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। যানজট ছাড়া দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে মেট্রো রেলের জনপ্রিয়তা বেড়েছে। তবে বেশ কয়েকদিন ধরে অধিকাংশ স্টেশনে মিলছে না একক যাত্রার কার্ড। কেবল এমটিআর ও র্যাপিড পাসধারী যাত্রীরাই মেট্রো রেলে যাতায়াতের সুযোগ পাচ্ছে। বিভিন্ন স্টেশনে দেখা গেছে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও যাত্রীরা পাচ্ছে না কার্ড। কাজীপাড়া কখনো কাউন্টারে লোক থাকে না টিকিট দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় ঢুকলে বলে আনসার থাকে যে র্যাপিড পাস থাকলে ঢুকেন, আর নতুবা কাউন্টারে টিকিট নেই। টোটাল সব বন্ধ থাকে, শুধুমাত্র র্যাপিড পাসের রিচার্জের ওইখানে তারা কিছু একক যাত্রা টিকিট দিয়ে থাকেন। এখানে দাঁড়াইছি বিগত 1 ঘন্টা যাবত, ঠিক আছে। ফার্স্টে মিরপুর 11তে গেছি, তো ওই জায়গায় টিকিট কাউন্টার 3টেই বন্ধ। ব্যাসের 2টা বন্ধ। একটা কাজ করেন, আপনাদের যেহেতু কার্ডের স্বল্পতা আছে, তো সেই স্বল্পতা আপনারা সেই মেশিন থেকে কার্ড বের করে আপনারা ডিরেক্ট ওই কাউন্টারে দিয়ে দেন, মানুষ নগদ টাকা দিয়ে কার্ড নিয়ে নেবে। তারা আমাকে একটা লেম এক্সকিউজ দিল। সরেজমিনে গিয়ে দেখা গেছে মূল প্রবেশ পথেই কার্ড সংকটের কথা লিখে যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে নিরুৎসাহিত করা হচ্ছে। অধিকাংশ ভেন্ডর মেশিনও বন্ধ। কাউন্টার আছে 2টা, তার মধ্যে লোক আছে 1জন। এই 3টা মেশিনে 2টা মেশিন চলে, একটা মেশিন বন্ধ। আমরা এখন ওইখান থেকে টিকিট নিব, এখন তো টিকিট কাউন্টার বন্ধ রাখছে, এখন আমরা টিকিট কোথাতে নিব? অনেক সময় ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যায়, তখন দেখা যায় এর চেয়ে বেশি মনে হয় বাসের জার্নিটা খুব ভালো হয়। কিছু স্টাফদের মিসবিহেভ, খুব খারাপ বিহেভ আচরণ করে এরা টিকিট কাউন্টারে এবং যারা এমআরটি পাশের ওখানে আছে। এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে তারা কথা বলতে রাজি হয়নি। ব্যস্ততম নগরী ঢাকা ও কর্মজীবী মানুষদের একমাত্র স্বস্তিক যান এই মেট্রো রেল। এই মেট্রো রেল যেমন কমিয়েছে যাতায়াতে ভোগান্তি, তেমনি বাঁচিয়েছে সময়। কিন্তু হঠাৎ এমন ট্রেনের টিকিটের সংকটে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান চান তারা। মিরপুর 10 মেট্রো রেল স্টেশন থেকে সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।
অখণ্ড পাকিস্তানের মোট সম্পদের প্রায় $4.5 বিলিয়ন ছিল পূর্ব পাকিস্তানের। স্বাধীনতার 53 বছর পর সুদসহ হিসাব করলে এখন মোট পাওনা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $94 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা 11,32,000 কোটি টাকার বেশি। স্বাধীন হওয়ার পর 1974 সালে সেই পাওনা আদায়ের আওয়াজ উঠলেও সাড়া মেলেনি। তবে নতুন কূটনৈতিক সম্পর্কের খাতিরে দাবি উত্থাপনের পরামর্শ বিশেষজ্ঞদের। অন্যথায় হিসাব বুঝে নিতে আন্তর্জাতিক ফোরামে আইনি লড়াইয়ের কোনো বিকল্প নেই। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। বাংলাদেশ স্বাধীন হবার পর 1974 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ঢাকায় এলেন। শেখ মুজিব তার কাছে ন্যায্য পাওনা হিসেবে $400 কোটি দাবি করেন। কৌশলে সেই দাবি এড়িয়ে যান ভুট্টো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী অখণ্ড পাকিস্তানে শুধু পূর্ব পাকিস্তানের সম্পদ ছিল $4.32 বিলিয়ন। সুদসহ 53 বছরে বাংলাদেশের কাছে পাকিস্তানের দেনার পরিমাণ দাঁড়িয়েছে $94.34 বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় প্রায় 11,32,036 কোটি টাকা। হিসাবের ক্ষেত্রে সুদের হার ধরা হয়েছে 6%। তৎকালীন পাকিস্তান সরকারের পরিসংখ্যান অনুযায়ী 4 পদ্ধতিতে বাংলাদেশের পাওনা দাবি যৌক্তিক। জনসংখ্যা নীতির ভিত্তিতে 56% সম্পদ, সমতার ভিত্তিতে 50%, বৈদেশিক মুদ্রানীতির ভিত্তিতে তৎকালীন পূর্ব পাকিস্তান কর্তৃক অর্জিত মোট বৈদেশিক মুদ্রা আয়ের বিপরীতে 54%, এছাড়া সমগ্র বাংলাদেশের সম্পদের অনুপাতের নীতির ভিত্তিতে 44% দাবি করতে পারে বাংলাদেশ। তৎকালীন পাকিস্তানের অংশ হিসেবে সম্পদের অধিকার আলোচনার মাধ্যমে আদায়ের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা যা চাইলাম পাকিস্তান যে সেটা গ্রহণ করবে অথবা পাকিস্তানিরা যা বলবে সেটা যে আমরা গ্রহণ করবো তা তো নয়। একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে যেহেতু আমরা এখন সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার দিকে যাচ্ছি, তখন এটা একটা আমরা পারস্পরিকভাবে উভয়ের কাছে গ্রহণযোগ্য একটা জায়গা আসতে পারি। এটা টাকার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার অধিকারটা আমি প্রতিষ্ঠা করতে পারলাম কিনা। টোটাল পাকিস্তানের যে প্রপার্টি যেখানে যা আছে, তাদের রিজার্ভ হোক, তাদের ফরেন কারেন্সি হোক, তাদের টোটাল ন্যাশনাল ওয়েলথ যেটা আছে, সেটার এই 56% আমরা তখনকার ইস্ট পাকিস্তান মানে আজকের বাংলাদেশের মানুষ আমরা এটার হকদার। এটা আমাদের ন্যায্য। কারণ তখনকার পূর্ব পাকিস্তানের মানুষও ট্যাক্স দিয়েছে, পশ্চিম পাকিস্তানের মানুষও ট্যাক্স দিয়েছে। সেই ট্যাক্স থেকে রাষ্ট্রীয় খরচ বাদে যেটা উদ্ধৃত থাকে সেটা তো পাকিস্তানের সম্পদ। এবং যেহেতু সে দুইটা প্রভিন্স ছিল, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, কাজে ইস্ট পাকিস্তান সেখানে তার ন্যায্য অধিকার আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিকটিমদের 70 বছর ধরে ক্ষতিপূরণ দিয়েছে জার্মান সরকার। 1947 সালে দেশ ভাগের পর পাকিস্তানও ভারতের কাছ থেকে বুঝে নিয়েছে প্রাপ্য হিস্সা। তবে বাংলাদেশ কেন নয়? ওই 1947-এ পার্টিশনটা হওয়ার পরে পাকিস্তান কিন্তু তার ন্যায্য হিস্সা এটা বুঝে পেয়েছে এবং মহাত্মা গান্ধী দেওয়ার চেষ্টা করেছে, এবং যার জন্য গান্ধীজি তার দেশে কিন্তু কিছু মানুষের কাছে অপ্রিয় হয়ে গেছে। এবং সেটা নিয়ে যদিও দুইটা দেশের মধ্যে বৈরী সম্পর্ক ছিল, কিন্তু পাকিস্তান সেখানে তার দাবিতে অটল ছিল, অনড় ছিল। ঠিক একই অবস্থা আজকে পাকিস্তানের স্মরণ করা উচিত। কূটনৈতিক পথ ধরে সমাধান না এলে দীর্ঘ হলেও আন্তর্জাতিক মহলে দাবি তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফোরামে এটা রেজ করা যায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি, আতঙ্কের দিন কাটছে রাজধানীবাসীর। দেখছেন সন্ধ্যার 21 সংবাদ। 11তম D8 সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার স্থানীয় সময় সকাল 11টায় কায়রো পৌঁছান তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। এই সম্মেলনে বাংলাদেশ ছাড়া আরও কয়েকটি দেশের সরকার প্রধান যোগ দিবেন। সম্মেলনের ফাঁকে একাধিক দেশের সরকার প্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাইডলাইন বৈঠক হওয়ার কথা রয়েছে। D8 বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত একটি সংস্থা।
বিচারপতি অপসারণের বিষয়ে সুপ্রিম কোর্টের কর্তৃত্ব নির্ধারণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি বলেন, বিচার বিভাগ নির্বাহী বিভাগের অধীনে থাকা উচিত নয়, পৃথক সচিবালয় জরুরি। বিচারকদের আত্মসমালোচনা করার আহ্বানও জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এবং অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবীরা। The restoration of the Supreme Judicial Council after the disposal of the review of the 16th Amendment case is of paramount importance. By reinstating the Supreme Judicial Council, we have reaffirmed our commitment to institutional autonomy and safeguard the integrity of the judiciary from undue influence even from the legislative branch of the state. রাজধানীতে বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ। এতে আতঙ্কে দিন পার করছে রাজধানীবাসী। গেল 2 মাসে ডিএমপিতে এ সংক্রান্ত মামলার সংখ্যা বাড়লেও আতঙ্কের কোনো কারণ নেই বলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মাহতাব মিনহাজের প্রতিবেদন। চলতি মাসের 10 তারিখ খিলগাঁও থানার মেরাদিয়া হিন্দুপাড়া এলাকার একটি মোবাইল দোকানের চুরির দৃশ্য এটি। মোহাম্মদ জীবন ইসলাম নামের এই ব্যবসায়ী সৈয়দপুর থেকে ঢাকায় আসেন ব্যবসার কাজে। কাজ শেষে 11 ডিসেম্বর গ্রামে ফেরার পথে মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর হাতে গুরুতর আহত হন তিনি। মোহাম্মদপুর চৌরাস্তার মোড়ে যখন আমি ক্রসিং হই, পার হই আর কি, পার হয়ে অটোর দিকে যাই, ওই সময় আমাকে 2 জন বা 3 জন এসে, আমি অতটা লক্ষ্য করি নাই, আমাকে এসে ধরে ধস্তাধস্তি করার পর আমি যখন ওদেরকে বাধা দেই, ওরা খুর নিয়ে এসে আমার এখানে টান দেয়। সম্প্রতি রাজধানী জুড়ে বেড়েছে চুরি, ছিনতাই, হত্যা ও ডাকাতির মতো অপরাধ। এতে উদ্বিগ্ন রাজধানীবাসী। 5 তারিখের পরে যেরকম দেশের একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছিল, মাঝে একটু ঠিক হয়েছিল, এখন আবার ওই একই অবস্থা। মসজিদের এখানে তার কাইটটা চুরি করে নিয়ে গেছে। এত সিকিউরিটি দেওয়ার পরেও বাড়ছিল, আবার মাঝখানে কিছু কমার পরে এখন একটু বাড়ছে। তাদের দাবি, পুলিশের টহল সহ জোরালো করা হোক আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ। কালকে রাত্রে আমাদের বাসা থেকে 4টা মোবাইল চুরি হয়েছে, এ নিয়ে আমরা খুবই সংকোচ বোধ করতেছি। পুলিশের টহলটা যদি আরও বাড়ে, আমাদের আইনশৃঙ্খলা আরও শক্ত হয়, তাহলে আমরা একটু স্বস্তিতে থাকতে পারি। ডিএমপির সবশেষ 2 মাসের তথ্য অনুযায়ী রাজধানীতে অক্টোবরে খুনের মামলা হয়েছে 27টি, ডাকাতির মামলা 6টি, দস্যুতার মামলা 20টি, চুরির মামলা 144টি। আর নভেম্বরে খুনের মামলা হয়েছে 21টি, ডাকাতির মামলা 2টি, দস্যুতার মামলা 27টি আর চুরির মামলা 164টি। তবে ডিএমপি বলছে মামলার সংখ্যা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। মামলাযোগ্য যে কোনো ঘটনায় পুলিশ আগের তুলনায় স্বপ্রণোদিত হয়ে মামলা নিচ্ছে। ছোটখাটো বিষয় যেগুলো আগে ইগনোর করা হতো, সেগুলো এখন আমরা মামলা হিসেবে রেকর্ড করছি। আমাদের যেসব ঘাটতি ছিল গাড়ি ঘোড়ার, সেসব ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা চলছে। আশা করি জনগণ, নগরবাসী এসব টহলের সুফল খুব শীঘ্রই পাবে। অধিকাংশ আসামিকে আইনের আওতায় আনার পাশাপাশি সব মামলার নিবিড় পর্যবেক্ষণ হচ্ছে বলেও জানানো হয়। এটা খুব আতঙ্কিত হওয়ার মতো কোনো বিষয় নয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। গুমের শিকার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ দাখিল করেন তিনি। পরে এই মৌখিক অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরুর কথা জানায় প্রসিকিউশন টিম। তার সঙ্গে আছেন আলোকচিত্রী শহীদুল আলম ও শহীদুল আলমের স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও মাইকেলের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি বিগত সরকার। হাসিনা সরকারের পতনের পর গত 7 আগস্ট বন্দিদশা থেকে মুক্তি পান মাইকেল চাকমা। ওই দিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয়। সমাবেশের দিনে আমাদের ছাত্র সংগঠনের পাঁচশত পরিষদের একটা অবরোধ ছিল। ওই সমাবেশের দিন শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব। আমাদের মাঝে মাইকেল চাকমা, যিনি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের শিকার হয়েছিলেন, তিনি 3রা এপ্রিল 2019 সালে ঢাকা থেকে তাকে গুম করা হয়েছে।
9 এপ্রিল 2019 সালে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুম করা হয় এবং 5 বছর 3 মাস 27 দিন তাকে গোপন কারাগারে, যেটা আপনারা বহুল আলোচিত জানেন যে কিভাবে গোপন বন্দিশালায় তাকে আটক রাখা হয়, তাকে যে গুম করা হয় সেই গুমের প্যাটার্ন কিভাবে তাকে রাখা হয়েছিল সেই সব ব্যাপারে তিনি আমাদের কাছে আজকে মৌখিকভাবে জানিয়েছেন এবং এই জানানোর মধ্য দিয়ে আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে, সেগুলো শিকার তিনি হয়েছিলেন। দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর অর্থনীতির চাকা ঘুরছে। অন্তর্বর্তী সরকারের 4 মাসে ক্রমশ উন্নতির দিকে রেমিটেন্স প্রবাহ। তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো সচল করতে সরকারের উদ্যোগ প্রশংসনীয় বলছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের বিশেষ উদ্যোগের তাগিদ দিয়েছেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। হাসিনার 15 বছরের দুর্নীতি, স্বজনপ্রীতি আর অবাধে অর্থ পাচারে দেশের অর্থনীতি বিপর্যস্ত। ঘুণে ধরা অর্থনীতির ভঙ্গুর দশায় আশঙ্কাজনকভাবে কমেছে রিজার্ভ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ ছিল অর্থনীতির চাকা সচল করা। জুলাই পরবর্তীতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দেশপ্রেমের অনন্য নিদর্শন দেখিয়েছেন, যার ফলে বেড়েছে রিজার্ভ। রপ্তানি আয়েও গতি ফিরেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। 15 বছর আমরা দেখেছি ব্যাংকিং, এনার্জি, পাবলিক সেক্টর প্রজেক্টস, পাবলিক ইনভেস্টমেন্টস, এইগুলো বেশিরভাগ সময় সিদ্ধান্তগুলো হতো কোনো গোষ্ঠীকে বেনিফিট দেওয়ার জন্য বা দুর্নীতিকে মাথায় রেখে। সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে অগাস্টের 5 তারিখ বা এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে। এটা আমি মনে করি সবচাইতে বড় অর্জন। ব্যাংক খাতের অসঙ্গতি দূর করতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। বাংলাদেশ ব্যাংক 22,000 কোটি টাকা সরবরাহ করায় তারল্য সংকট অনেকটাই মোচন হয়েছে। বিশেষ করে যাদের তারল্যের ঘাটতি আছে যেসব প্রতিষ্ঠানের, সেখানে বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে। প্রথমে তারা চেষ্টা করেছিল যে বাজার থেকেই টাকাটা তুলে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া গ্যারান্টি স্কিমের মাধ্যমে, কিন্তু সেগুলো মূলত খুব দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার জন্য। তখন সেটা ভালো না খারাপ সেটা আরেকটা ডিবেট, বাট হ্যাঁ, ব্যাংক বন্ধ হতে দেওয়া যাবে না এই মুহূর্তে, অর্থনীতির এই দুর্বল মুহূর্তে। তবে লাগামহীন নিত্যপণ্যের দাম, ডলারের দাম নিয়ন্ত্রণে না আসায় মূল্যস্ফীতি এখনও বড় চ্যালেঞ্জ। সেইগুলো সরবরাহ চেইনের সমস্যাগুলো, চাঁদাবাজি বন্ধ করা, বাজার কারসাজি যারা করছেন তারা যেই পথে কারসাজিগুলি করছেন সেই পথগুলোকে বন্ধ করে দেয়া, ওই দিকেই জোর দিতে হবে বেশি, আর সরবরাহটা যাতে থাকে। 4 মাসে অন্যতম বড় সংকট কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ ও সহিংসতা। এক্সপোর্টে এবং ম্যানুফ্যাকচারিং এবং এটার কারণে বিদেশি যে ইকোনমিক স্টেক হোল্ডার আছে তারা কিভাবে কি দেখছে বাংলাদেশে, সেই জায়গায় কিন্তু অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে। সেই জায়গাটা আমার মনে হয় সরকারকে এখন সর্বোচ্চ নজর দিতে হবে। অর্থনীতির যে সুবাতাস বইতে শুরু করেছে তার সুফল পেতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নভেম্বরে তো আমাদের প্রায় 26%-এর বেশি রেমিটেন্সের প্রবৃদ্ধি হয়েছে, গড়ে অন্তত $220 কোটি বেশি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকার উদ্যোগে গরিব দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা এসব শীতবস্ত্র বিতরণ করেন। তিনি তাদের খোঁজ খবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। অন্যান্যদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার চেয়ারম্যান নাওমি নাহারিন আজাদ ও বিএন লেডিস ক্লাব ঢাকা শাখার চেয়ারম্যান বেগম লুবনা আনোয়ার ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। বোলারদের বীরত্বে ইতিহাস গড়ল বাংলাদেশ, 6 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়। সন্ধ্যার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে আবারও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এ সময় উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ব্রিফিংয়ে আসাম ত্রিপুরা দখলের পক্ষে কথা বলার ইস্যু, গণমাধ্যমের স্বাধীনতা, জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা ও শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার মতো কিছু প্রসঙ্গ উঠে এসেছে। যুক্তরাষ্ট্র এসব বিষয়ের দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখছে বলেও জানিয়েছেন মুখপাত্র
মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের নির্বাচন আর শেখ হাসিনা নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ উদারতার পরিচয় দিয়েছে বলে জানান তিনি। আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নষ্ট হওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানান মিলার। সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আর এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 4, সভা সমাবেশে নিষেধাজ্ঞা, সাউথপন্থীদের নিষিদ্ধের দাবি। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ 7 জন খালাস, পরেশ বড়ুয়ার যাবজ্জীবন। 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া, 7 বছর পর আসছেন রাজনৈতিক মঞ্চে। মেট্রো রেলে কাঠ সংকট চরমে, মুখ খুলতে রাজি নয় কর্তৃপক্ষ, যাত্রীদের ক্ষোভ। এবং পাকিস্তানের কাছে পাওনা 11,32,000 কোটি টাকা, হিসাব বুঝে নিতে আইনি লড়াইয়ের গুরুত্ব। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2054 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।